শেখ হাসিনাকে দীর্ঘ 6 বছর ধরে তারা তৈরি করেছে। 2008 সালের নির্বাচনের মাধ্যমে তারা তাদের একটা লং টার্ম প্ল্যান তৈরি করে ফেললো। তখন থেকে আসা শুরু হলো ভিশন 2030, ভিশন 2040। এই ধরনের কনসেপ্ট কিন্তু আগে কখনো ছিল না কোনো রাষ্ট্র ব্যবস্থাতে। আমরা এত লং টার্ম, আমরা আসছি 5 বছর একটা টার্মের জন্য। সো আমার ভিশন থাকবে ফর 5 years. So why my goal is extending up to 2030? Because the vision was set in that way, longer term দিয়ে মানুষকে ওইভাবে যে একটা উন্নয়নের জোয়ার ধারা নিয়ে আসবো, উন্নয়নের জোয়ার ধারা মানুষের এটাতে নিমজ্জিত থাকবে, এবং তখন আমরা আমাদের বাকি কর্মকাণ্ডগুলোকে অগ্রসর করব। যে সমস্ত অফিসাররা সোচ্চার হয়েছিল কথা বলবার জন্য, তাদের প্রত্যেকের মুখ বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ ওই একটাই মিশন, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী থাকবে মেরুদণ্ডহীন একটা সেনাবাহিনী। আমি প্রথমে অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মনিরুল ইসলামকে বিডিআর এপিসোডের ইন্টারনাল ঘটনা এবং বর্তমান তদন্ত কমিশনের কাছে ওনার কোনো প্রস্তাব থাকলে সেগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য। জি, সৈয়দ মনিরুল ইসলাম ভাই। ধন্যবাদ তেলাওয়াত ভাই, এবং আজকে উপস্থিত সকল বক্তাবৃন্দ। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে 5ই আগস্টের এই ঘটনার পর আমরা যেভাবে সাহস নিয়ে কথা বলতে পারছি, যা পরিস্থিতি কখনোই ছিল না। তো এখন আপনারা যে উদ্যোগী ভূমিকা পালন করছেন তার জন্য সকলকেই সাধুবাদ জানাই। ইলিয়াস ভাই তো একজন যোদ্ধা, মাঠে ময়দানে সবসময় যোদ্ধা। তো কর্নেল মুস্তাফিজ উনি আমার সিনিয়র। তো যাক, এখানে একটা কারেকশন করে রাখি, আপনি আমাকে লেফটেন্যান্ট কর্নেল বলে সম্বোধন করেছেন। আমি আসলে বেসিক্যালি মেজর বরখাস্ত ছিলাম, পরবর্তীতে সরকারি আবার আমাকে মেজর অবসর করেছে, তো আমি মেজর অ্যাকচুয়ালি। ও, আই এম সরি ফর দ্যাট, আমার কাছে রং না, ইনফরমেশন। ইটস ওকে। সো এখন একটু ঘটনায় ফিরে যাই। আসলে ব্যাপারটা কি, আমরা যে জিনিসটা ঠিক চিন্তা করি না যে আসলে যদি এটাকে ধরি একটা রোগের মতো, এই ঘটনাটাকে যদি বিড়ালের ঘটনাকে ধরি একটা রোগ, তাহলে রোগের তো একটা কারণ থাকে বা একটা উপকরণ থাকে। তো আমরা কি আদৌ সেই ডায়াগনোসিসটা করেছি কখনো? তো আসলে যদি প্রপারলি ডায়াগনোসিসটা হয়, তাহলে কিন্তু এটার পিছনে কে বা কারা জড়িত, কিভাবে করলো, এটা কিন্তু অনেকটা সহজেই অনুমান করা যায় বা বের করে নিয়ে আসা যায়। তো যে জিনিসটা ওই সময় আমার পক্ষে বা আমাদের পক্ষে অনুমান করা অনেক ডিফিকাল্ট ছিল, সেটা হয়তো এখন অনেকটাই সহজ এবং মোটামুটিভাবে স্পষ্টতই পরিষ্কার যদি ঘটনার প্রেক্ষাপটগুলো আমরা অ্যানালাইসিস করি। তো এখানে দুটো জিনিস দেখতে হবে, যে ওই যে জিনিসটা আমি বললাম যে রোগের ডায়াগনোসিস করার জন্য তার যে উপকরণটা, অর্থাৎ যেটা নাকি আমার শত্রু, যেটার কারণে আমার রোগটা দিচ্ছে, কষ্টটা হচ্ছে, তো আমি যদি সেই শত্রুকে আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কখনো আমি তার জন্য রেমিডিয়াল মেজারটা নিতে পারবো না। তো এখন শত্রু আইডেন্টিফাই করতে গেলে যদি সবাই একটু দেশপ্রেম ভাবে উদ্বুদ্ধ হয়ে চিন্তা ভাবনা করে, আমার মনে হয় পুরো ঘটনাটাই বের করতে পারবে। এখানে কতগুলো জিনিস খেয়াল করে দেখেন যে আমরা বাংলাদেশের যে অবস্থান, আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমরা কাদের দ্বারা পরিবেষ্টিত। তো এইটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন এবং বর্তমান বিশ্বের যে প্রেক্ষাপটে, আর্থসামাজিক প্রেক্ষাপটে কি কি ধরনের ইন্টারেস্ট কাদের থাকবে, এবং প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু তার অধিকার রয়েছে তার নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার অখণ্ডতা রক্ষা করার জন্য। প্রত্যেকটা স্বার্থই সেটা, মানে প্রত্যেকটা রাষ্ট্রই সেটা চায়, সেটা করতে চায়। তো এখন ভারত বেসিক্যালি ফার্স্ট 65 যে ওয়ারটা হলো, 65 ওয়ারে কিন্তু তাদের একটা ডিজাস্ট্রাস ডিফিট হলো পাকিস্তানের কাছে। তো ওই ডিফিটটাতে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ভূমিকা ছিল, এবং যে ভূমিকার কারণে ভারতের যারা নাকি তারা তাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের মনে একটা বিশাল রকমের প্রশ্নের উদ্বেগ দিল। বিকজ এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যারা ছিল, যাদের কারণে তাদের পুরোপুরি ট্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট স্টপ হয়ে গেল এবং আলটিমেটলি দে লস দি ব্যাটল। তো সেই কারণে তারা নতুনভাবে চিন্তা করলো তাদেরকে একটা হিউজ ট্রান্সফ্রন্টার মেনটেন করতে হয়। একদিকে তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অর্থাৎ যোগ হলো, প্লাস ওদিকে চায়না বর্ডার। তো তখন তারা বেসিক্যালি এই ধরনের একটা পরিকল্পনা করলো যে ওয়াই নট টু কাট ওয়ান হ্যান্ডস, এবং এই কিন্তু প্রথম পরিকল্পনা শুরু হলো। তারা করলো তাদের স্বার্থে যে ঠিক আছে, এটা কাট ওয়ান হ্যান্ডস। তো এই হ্যান্ডসটা আর কিছুই না, যেটা পরবর্তীতে 71 সালে আমরা বাংলাদেশ নামে নতুনভাবে জন্ম লাভ করলাম। অর্থাৎ এই বাংলাদেশের জন্ম লাভের পিছনে কিন্তু কোনো একটা রাষ্ট্রের তাদের নিজস্ব স্বার্থ জড়িত। এরপরের প্রেক্ষাপটে যদি আপনি আসেন, 75-এর ঘটনাটাকে যদি আপনি দেখেন, ওখানে কার ভূমিকা আসলো? আবার সেনাবাহিনী। তার মানে অর্থাৎ এই পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত, ভারতের জন্য কিন্তু
বাংলাদেশ সেনাবাহিনী একটা শক্তিশালী প্রতিরোধ। তো সুতরাং তারা চিন্তা করলো যে তাহলে কিভাবে আমরা আমাদের পরিকল্পনাতে সামনে অগ্রসর হব। তো তাদের যে বেসিক্যালি আধিপত্যবাদ এবং বাংলাদেশকে পরনির্ভরশীল করার যে পরিকল্পনা, কারণ এই ইটস এ বিগ মার্কেট, 180 মিলিয়ন পিপল নাও, সো ইটস এ বিগ মার্কেট। সো এইটাকে যদি তারা বাস্তবায়ন করতে চায় তার জন্য তাদের দীর্ঘ সময়ের প্রয়োজন। তাহলে সেই সময়ের ক্ষেত্রে তাদের কি করতে হবে? তাদেরকে এইরকম একটা সরকারকে আনতে হবে যে সরকার তার আজ্ঞাবহ হয়ে তাদের নির্ধারিত কর্মসূচিকে সুন্দরভাবে পালন করতে পারবে। পরিকল্পনা ইজ ইজি। এবং এইভাবেই আপনারা যদি প্রেক্ষাপটে দেখেন, শেখ হাসিনাকে দীর্ঘ 6 বছর ধরে তারা তৈরি করেছে। সুতরাং এই দলটার সাথে, অর্থাৎ এই আওয়ামী লীগের সাথে ভারত সরকারের যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেল, এই আন্ডারস্ট্যান্ডিং আর কারোর পক্ষে সম্ভবপর না। এখন শুরু হলো প্রাসঙ্গিক ক্রমে। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এরপর আসেন 2001-এ চলে আসলাম। 2001-এ যে জিনিসটা হলো, তখন পাকিস্তান আমেরিকার রিলেশনশিপ গ্র্যাজুয়ালি খারাপের দিকে যাচ্ছে, আফগানিস্তান খারাপের দিকে যাচ্ছে। ভারতের চিরশত্রু পাকিস্তান, ভারত তখন এটাকে ক্যাপিটালাইজ করলো। দ্য মোমেন্ট ইউএসএ গভর্নমেন্ট ডিক্লেয়ার দ্য ওয়ার অন টেরর, সেইটাকে সে ক্যাপিটালাইজ করলো, করে তার হাতটাকে প্রসারিত করে দিল যে আমি আমার বেল্টের এইটাকে আমি কাভার করব। এবং এটা কাভার করতে গেলে কি করা দরকার? বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ একটা বেসিক্যালি মৌলবাদ রাষ্ট্র হিসাবে, অর্থাৎ এই ধরনের একটা রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। ফাইন। তো গ্র্যাজুয়ালি আপনারা যদি একটু দেখেন, অ্যানালাইসিস করে, যখন জাতীয়তাবাদী বিএনপি দল যখন ক্ষমতাতে, ওই সময়টা অর্থাৎ 2004-05-এর দিকে একটু অ্যানালাইসিস করেন, 2004 দিকে ঘটনা শুরু হয়ে গেল। তখন 21শে আগস্ট 2004 গ্রেনেড হত্যা মামলা। কি তারা কি তৈরি করার চেষ্টা করলো ওখানে? যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। ঠিক তারপর পরে দেখেন, ওই সময়টাতে দেখেন, অ্যানালাইসিস করেন, ব্রিটিশ হাই কমিশনের উপরে অ্যাটাক কয়েক মাস পরে, একই ইস্যু, তারা হুজিকে ক্যাপিটালাইজ করলো, হুজিকে ব্যবহার করে ক্যাপিটালাইজ করলো। এর পরে যে জিনিসটা আসলো 2005 সাল, যেটা সারা দেশ জুড়ে জেএমবি নামক একটা সংগঠনের মাধ্যমে সারা দেশ জুড়ে বোমা হামলা এবং বোঝানোর চেষ্টা করলো বাংলাদেশ একটা জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এই অল্প সময়ের মধ্যে আপনি ন্যারেটিভ গুলো দেখেন, দে আর ট্রাইং টু ডেভেলপ এ ন্যারেটিভ অফ দিস জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের উত্থানের যে ন্যারেটিভটা, এইটাকে পুঁজি করে তারা দে আর মুভিং। ওকে, নাও এইটা করতে গিয়ে জেএমবির সময় কিন্তু আমরা যারা ছিলাম তখন কাজকর্ম, আমার তখন ডিজিএফআই তে পোস্টিং অলরেডি 2005 সালে আমি চিটং ডিটাচমেন্টে ছিলাম। তখন তখন যে জিনিসটা, আমি র্যাব সাথে সিও ছিলেন কর্নেল হাসিন। তো ওখানে জেএমবির যে কমান্ডার ছিল মোহাম্মদ, ও তো মারা যায়, ওর দুটো পায়ে উড়ে গিয়েছিল। তো এর মধ্যে থেকে আমরা জিজ্ঞাসাবাদ করে মোটামুটি ভাবে যেটুকু যা তথ্য উপাত্ত বের করলাম, ওইটাকে অ্যানালাইসিস করার পরে আমাদের মাঝে আর কোনো ধরনের সন্দেহের উদ্বেগ থাকলো না যে এটার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত এবং ভারতের অর্থায়নে এই জিনিসটা কাজ করে যাচ্ছে। সো এগুলো কিন্তু 2005 সালেই আমাদের সংস্থার কাছে চলে আসে। তো তখন থেকে কিন্তু সরকার তৎকাল, তখনও বিএনপি সরকার ছিল, সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য সমস্ত ধরনের নির্দেশনা দিল যাতে কোনোভাবেই এগুলো বিস্তার করতে না পারে। সরকার জানতো এটার পিছনে কে বা কারা কি চেষ্টা করে যাচ্ছে। এইটাকেই ন্যারেটিভ হিসেবে নিয়ে তৈরি করে যখন ছিল, তাদের এই যে 2006 সালটা তৈরি হয়ে গেল। এবং আপনারা দেখেন এই 2006 সালের আলটিমেট বেনিফিশিয়ারি কে বা কারা, অর্থাৎ যাদেরকে তারা চাচ্ছে যে লং টার্ম নিয়ে কাজটা করতে হবে, সেটা কিন্তু স্ট্যাবলিশ হয়ে গেল 2008 সালে। অর্থাৎ এই 2008 সালের নির্বাচনের মাধ্যমে তারা তাদের একটা লং টার্ম প্ল্যান তৈরি করে ফেললো। যদি মনে করেন একটা সিরিজ নাটক, তাহলে সেই সিরিজ নাটকের এখন বিভিন্ন এপিসোড গুলো আসবে। তো এই সিরিজ নাটকের তাদেরকে, অর্থাৎ তাদের নাটকের এন্ড রেজাল্টে আসতে গেলে, দ্যাট মিনস সম্পূর্ণভাবে তাদের আধিপত্যবাদের বিস্তার এবং সম্পূর্ণভাবে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে, অর্থাৎ ভারতের প্রতি নির্ভরশীল হিসেবে পরিণত করবার জন্য যা যা করা দরকার, সেটারই আলোকে ওই যে আমি বললাম 75-এর থ্রেটটা ছিল সেনাবাহিনী, ঠিক একইভাবে তারা কনসিডার করলো এই সেনাবাহিনীকে। সো ফার্স্ট, যদি আমরা ওদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত আনতে পারি এবং সেটাতে যদি আমরা সাকসেসফুল হয়ে যাই, এটাই হবে আমাদের প্রথম ধাপ। দ্যাট ওয়াজ দি এপিসোড 1। এবং সেইটা অনুযায়ী তাদের পরিকল্পনা, সেম ওয়েথ এ ন্যারেটিভ। এটা আর কিছুই না, ডাল ভাতের একটা গল্প করে নিয়ে ওই জনমনে ওইরকম একটা বিভ্রান্তিকর অবস্থান সৃষ্টি করা, একটা বিদ্বেষ সৃষ্টি করা, এবং এই সুযোগে তারা তাদের স্বীয় যে স্বার্থ যেটা ছিল সেটাকে চরিতার্থ করলো।
এবং এটা একটা সময় বের হয়ে আসবে পুরো জিনিসটাকে, যখন এগুলো তো আমাদের কাছে এখন অনেক পানির মতো সহজ হয়ে আসছে, বিকজ ঘটনা, তথ্য উপাত্ত এগুলোকে অ্যানালাইসিস বিশ্লেষণ করলে জিনিসটা এখন এভাবে আসছে। এর পরবর্তীতে যেটা হলো, এই সমস্ত সময়ে যে সমস্ত অফিসাররা সোচ্চার হয়েছিল কথা বলবার জন্য, তাদের প্রত্যেকের মুখ বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ ওই একটাই মিশন, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী থাকবে মেরুদণ্ডহীন একটা সেনাবাহিনী, যেটা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল ওই ৭১-এর সময়, যে এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না। তাহলে সেনাবাহিনী ঠিকই আছে, জাস্ট একটা লাঠিয়াল বাহিনী, মেরুদণ্ডহীন, অফিসারদের সৎ সাহস নেই কথা বলবার মতো, এখনো নাই। এখনো কেউ সাহস করে কথা বলতে ভয় পায়। এই যে দীর্ঘ ১৫ বছরের এই যে পরিবেশ, এই পরিবেশের কারণে অফিসাররা সাহস করে কথা বলতে ভয় পায়। আমি গত জানুয়ারির ২১ তারিখে ঢাকাতে এসেছি। এই দীর্ঘ ১ মাসে আমার সেনাবাহিনীর বিভিন্ন প্রাক্তন অফিসার বা কর্মরত বিভিন্ন অফিসারদের সাথে যোগাযোগ হয়েছে। বাস্তবিক অর্থে তাদের ভিতরে যে একটা ভয়, আতঙ্ক এখনো বিরাজ করছে। এটা দীর্ঘভাবে তাদের মানে ভিতরে প্রবেশ করা হচ্ছে। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, সো ফলশ্রুতিতে এটা ছিল তাদের প্রথম এপিসোড। আমি বিস্তারিত পরে আসছি এটাতে, আর একটু সামনের দিকে যাই। অর্থাৎ এই যে এখন আওয়ামী লীগ সরকার আসতো, তাদের তো লং টার্ম মিশন, তাদের বাকি মিশনগুলো অ্যাচিভ হয়নি। যারা পিছনে কাজ করছে তারা তাদের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। এখন আমি যদি আমার নিজের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে না পারি, তাহলে আরেকজন সেটা সুযোগ ব্যবহার বা সদ্ব্যবহার করবে। তো যদি আমরা সেই সুযোগ সৃষ্টি করে দিই, কারণ এখন পর্যন্ত আমরা আমাদের ইন্টেলিজেন্সকে, স্ট্র্যাটেজিটাকে রেখেছি ডিফেন্সিভ ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজি। তো আপনি যদি কোনো সময় কোনো অফেন্সিভ ইন্টেলিজেন্সে না যান, তাহলে কখনোই মানে বলাই তো হয় যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। সো আমরা তো অফেন্সিভ ইন্টেলিজেন্সে যাইনি, কারণ আমরা যদি এখনো পর্যন্ত সেদিকে ধাবমান না হই, অগ্রসর না হই, হাউ ডু আই নো দিস? তো যে জন্য বারবার আমাদের কিন্তু এই যে ইন্টেলিজেন্স ফেলিওর জিনিসগুলো আসছে। হাওয়েভার, এর পরে ঘটনা যেটা করলো, আপনি ঠান্ডা মাথায় দেখেন, নেক্সট শক্তি কারা ছিল? প্রথম শক্তি পরে বাংলাদেশে দুটো শক্তি ছিল, জামাত ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি। প্রথমেই তারা ধরলো বড় যেটাকে টার্গেট ছিল তাদের, জামাত ইসলামীকে যুদ্ধাপরাধের বিচারের মতো আরেকটা অ্যানাদার ন্যারেটিভ তৈরি করে সুন্দর ফার্স্ট স্ট্রাইকের পর যখন তারা দেখলো যে না, এটা মোটামুটি সুন্দরভাবে আগানো যাচ্ছে, সেকেন্ডটা ছিল তারা জানতো জাতীয়তাবাদ একটা অপর শক্তি, এবং এই শক্তির বড় মাথা তারেক রহমান। সো এই জনাব তারেক রহমানকে তার ক্যারেক্টার কিভাবে অ্যাসোসিয়েশন করা যায়, সেইটার জন্য পুরো নাটক তৈরি করা শুরু হলো। এবং সেই নাটকের বড় নাটক ছিল যেটা ২১শে আগস্ট ২০০৪ গ্রেনেড হত্যা মামলা। আমি কোনোদিনও এই মোটিভ বুঝতে পারতাম না, যদি না তারা আমাকে নিয়ে ৩ দিন গুম করে রেখে অন্যায়ভাবে যখন বলতে বলা হলো তারেক রহমান এন্ড খালেদা যে ২১শে আগস্টের গ্রেনেড হত্যার সাথে জড়িত, এটা বলতে আপনার অসুবিধা কোথায়? তখন আমি বুঝতে পেরেছি এর আগে আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি কেন তারা আমাকে এই আনএথিক্যাল ইলিগাল অ্যাপ্রোচ করলো। আই এম নট এ ক্রিমিনাল। এবং তারা যেখানে বলে যে এখানে আপনার জেনারেল এসে বলে গেছে, আপনার সিনিয়র অফিসাররা বলে গেছে, তাহলে আপনার অসুবিধা কোথায়? টানা ২ বছর এটাকে নিয়ে চর্চা করেছে তারা। আলহামদুলিল্লাহ, আমি সত্যের কাছে মাথা নত করিনি, এবং যে জন্য আমাকে এই দীর্ঘ শাস্তি, অর্থাৎ দীর্ঘ ১০ বছর আমি নির্বাসিত জীবনযাপন করেছি। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের বেসিক্যাল প্রেক্ষাপট। এখন যে বিষয়টা উঠে আসছে, যে বিচারের কথা, অর্থাৎ আমরা যদি এখন এই রোগের আসল জিনিসটা ধরতে পারি, এখন সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সেই প্রয়োজনীয় ব্যবস্থার মধ্যে এখন যেভাবে শুরু হয়েছে, যে রিফর্মের কথাই বলেন, তো সেই রিফর্মের মধ্যে যে আমরা বিচারগুলো চাচ্ছি, সেই বিচারটা হওয়া খুব জরুরি। এই জুলাই আগস্ট মাসে যেভাবে ছাত্র জনসাধারণ আত্মাহুতি দিয়েছে, তাদের যে রক্ত, সেই রক্তের বিচারটা খুব জরুরি। এটা করতেই হবে, এই বিচারের কোনো বিকল্প নাই, যেভাবে বিকল্প নাই ২৫শে ফেব্রুয়ারি বিচারের। তো স্বাধীনতার এই সূর্য সেনানী সন্তান যারা এভাবে তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছে, তাদের ন্যায় বিচার এখন জাতির জন্য একটি অপরিহার্য অংশ। এটার জন্য শুধু সেনাবাহিনীর কথা না, এটা সমগ্র জাতির দাবি আসা উচিত। প্রতিটা রাজনৈতিক দল সবাইকে সঠিকভাবে, জোরালোভাবে সোচ্চার, এবং তারা এই বিচারের ব্যাপারে কতটুকু সৎ উদ্দেশ্যে তারা চাচ্ছে সেটাও তাদের প্রকাশ করা উচিত, প্রত্যেকটা দলকে তাদের অবস্থান থেকে। যাই হোক, তো এখন আমি একটু ঘটনার প্রেক্ষাপটে যাই, কেন এই অ্যানালিসিস গুলোতে আসলাম।
এর মধ্যে আমি যে আগেই বলেছি যে আমি ডিজিএফআই তে জয়েন করেছিলাম 2005 সালে। তো জেএমবির ওখান থেকে আমার শুরু। এর পরবর্তী 2006 সালে যখন চলে আসি, তখন বেসিক্যালি দেখেন ওই ন্যারেটিভ গুলো ছিল। তখন আমার যে ডেস্কটা ডিজিএফআই, আমি কাউন্টার টেররিজম ব্যুরোতে ছিলাম, আমার ডেস্কটা দেখতাম তখন লস্কর ই তৈয়বা, জয়সে মোহাম্মদ, হিজবুত তাহরির, এই সমস্ত যেগুলো মুভমেন্ট করতো সেগুলোর ব্যাপারে আমাদের কাজকর্ম ছিল, করতাম, কাজগুলো করতাম। হ্যাঁ, এবার 2007-08 পরে ন্যারেটিভের পরে যখন সরকার আসলো, বীরের ওই ঘটনার দিন, ওই দিন কিন্তু আমি উপস্থিত ডিজিএফআই-তে। আমাদের স্বাভাবিক নিয়মে সকালবেলা মর্নিং ব্রিফিং হয়, মর্নিং ব্রিফিং এর পরপরই যে যার রুমে কাজে চলে যায়, ডেস্ক অনুযায়ী যার যার যে সমস্ত কাজ থাকে আমরা সেগুলো কাজ করতে চলে যাই। তো প্রাথমিক পর্যায়ে আমার কাছে, আমি একটু সংক্ষিপ্তভাবে বলবো জিনিসগুলো, এটা অনেক বড় হয়ে যাবে। যে প্রথমে যখন অর্থাৎ একটা জিনিস লক্ষণীয় এখানে দেখেন কত দ্রুত অফিসারদের চেঞ্জ হচ্ছিল তখন। এই ডিজিএফআই-তে ওই দিনটাতে ইজ এ ডুয়েল কমান্ড, অর্থাৎ মাত্র 10 থেকে 15 দিন আগেই ডাইরেক্টর সিটিআইবিকে ট্রান্সফার করে ওখানে ইনফেন্ট্রি একজন অফিসার ব্রিগেডিয়ার এমাদকে ট্রান্সফার করা হলো 25শে ফেব্রুয়ারি আগে, অ্যারাউন্ড 15 ডেজ বিফোর। অর্থাৎ উনি তখন দায়িত্বভার গ্রহণ করছেন নতুন ভাবে। তো উনি ওনার দায়িত্বভার গ্রহণ করার পূর্বেই তখন ওখানে আরেকজন অফিসারকে পোস্টিং করা হলো অ্যাজ এ ডাইরেক্টর। উনি আর্মার্ড কোরের তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। তো তখন ওইটা কিন্তু আমার মাথায় আসেনি, কারণ তখন আমি ঠিক ভালো করে জানতামও না যে কে এই ভদ্রলোক ব্রিগেডিয়ার ইমরুল কায়েস। পরবর্তীতে যখন কানেকশনটা এস্টাবলিশ করে দেখলাম যে উনি আর কেউ নাই, মিজানুল কায়েস সাহেবের ভাই, তখন কিন্তু এগুলো বুঝতে আর বাকি থাকে না যে তার মাইন্ডসেটটা কি, কেন তাকে এখানে আনা হয়েছে। জীবন ছিলেন কর্নেল মুয়াজ্জেম, আমার জীবন ছিলেন কর্নেল মুয়াজ্জেম, আর্টিলারি কোর অফিসার, ভেরি হার্ড কোর, ডেডিকেটেড। উনাকে পোস্টিং করে দেওয়া হলো বিডিআরে। উনি তখন জয়নিং টাইমে এর মধ্যে অসুস্থ হয়ে গেলেন সিএমএইচে। তো উনার আর ওখানে জয়েন করা হলো না। অর্থাৎ আপনি দেখেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই অফিসারগুলোকে পোস্টিং করা হয়েছে, জেনে শুনে তাদের মাইন্ডসেটটা কি, যে তারা যে বেসিক্যালি জাতীয়তাবাদ বোধ বলেন বা দেশ মাতৃকার জন্য অকুতোভয় সৈনিক, সেইভাবে তাদেরকে আইডেন্টিফাই করবার পরেই কিন্তু তাদেরকে লিস্ট ডাউন করে করে এক এক করে পোস্টিং করা হয়েছে। তো এইটার ব্যাপারে একটা একটা তথ্য এসছে, এখন আমার কাছে 100% কনফার্ম না জিনিসটা, বাট যেটুকু জানা গেছে যে জনাব তারেক সিদ্দিকী সাহেব একটা শ্যাডো ইন্টেলিজেন্স এর মাধ্যমে, অর্থাৎ শ্যাডো একটা এমএস ব্রাঞ্চের মাধ্যমে এই সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেন। সেটার মধ্যে 10-12 জন বিভিন্ন অফিসার ইনভলভ ছিল। আমি সঙ্গত কারণে তাদের নাম এভাবে বলছি না প্রকাশ্যে, সেটা বলবার জন্য হয়তো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বলার এসেছিল, বিকজ এটা আগে ডিসক্লোজ হয়ে গেলে অনেক সমস্যা হতে পারে। সমস্যা বলতে যে তদন্তের ক্ষেত্রে সমস্যা হতে পারে, তো সেই জন্য এমনি বলতে অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত ইলিয়াস ভাই জানেন এগুলো, তো আরো অনেকেই জানেন যাদের কনসার্ন, এখানে আমরা সেভাবেই কাজ করছি। তো এখন এই সমস্ত অফিসাররা তারা বেসিক্যালি রিটায়ার্ড অফিসার ছিল, তারা বসে একটা শ্যাডো এমএস ব্রাঞ্চ করতো, তারা এইভাবে অফিসারদের মাইন্ডসেট গুলোকে নিয়ে তাদেরকে দিত, এমএস ব্রাঞ্চকে দিত সরাসরি, তখন তাদেরকে পোস্টিং করা হতো। এই যে অফিসারদেরকে বরখাস্ত করা, মানে কোনো ধরনের আইনের ব্যবহার ছাড়া, মানে যেটাকে বলে অ্যাবিউজ অফ পাওয়ার, মানে লকে আরবিট্রারি ইউজ করা, যা যা উপকরণ করা দরকার সবকিছুই তারা করেছে। দে হ্যাভ অর্কেস্ট্রেটেড এভরিথিং। সো ওই দিনের ঘটনায় আসি। তো যাই পোস্টিং করা হলো অফিসারদের, কর্নেল এর কথা বললাম। তো এর মধ্যেই আমাদের কাছে এরকম ভাবে একটা খবর আসলো যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো তাৎক্ষণিকভাবে, যখন সাধারণত এরকম ক্ষেত্রে আমরা যেটা করি, যে বিশেষ করে কাউন্টার টেররিজম ব্যুরো যেহেতু তারা হাইলি ইকুইপড, তাদের যন্ত্র এবং ক্ল্যান্ডেস্টাইন অপারেশন তারা কিন, তো সেই জন্য সাধারণত ওইগুলো ক্ষেত্রে আমি নিজের থেকে এভাবে গেছি, স্যার তাহলে আমরা একটা টিম নিয়ে ক্যান উই গো ইনসাইড, যে নিজেরা স্বপ্ন দেবে, আমরা আমরা ডিসগাইজে, আমরা সেটার জন্য এক্সপার্ট। সেটা আমি কাকে ঢুকাবো, আমার সোর্স ইন্টেলিজেন্স কাকে ঢুকবো, কারণ ভিতরে যদি কাউকে না ঢুকানো যায়, উই ডু নট নো নাথিং, দেয়ার ইজ নো সোর্স। কিন্তু আমার জন্য আদেশ আসলো কি সেখানে, না তুমি জাহাঙ্গীর গেটে যাও, মানে আমার প্রস্তাবনার আলোকে আসে কি আমার জন্য ডিসিশন, তুমি জাহাঙ্গীর গেটে। তা আমি বললাম স্যার জাহাঙ্গীর গেটে গিয়ে আমি কি করবো? তো এটা কে দিলেন? কর্নেল সালে। তো এই কর্নেল সালে যে বলছিলাম যে কর্নেল মুয়াজ্জেম এবং কর্নেল সালে, তো কর্নেল সালেও কিন্তু পোস্টিং আসলেন কর্নেল মুয়াজ্জেমের পোস্টিং এর পরপরই। তো উনি জয়েনিং টাইমে, এখন এই কর্নেল সালে ব্যক্তিটার ব্যাপারে একটু বলা দরকার। উনি বর্তমানে একজন মেজর জেনারেল, রিটায়ার্ড। উনি 1998 থেকে 2000 সালে সেনা সদরে জনাব তারেক সিদ্দিকী যখন অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন, উনার জিএসও 2 কর ছিলেন কর্নেল মুস্তাফিজ। উনি আমার সাথে ডেফিনেটলি শেয়ার করবেন যে এই ধরনের কর অফিসারদের সাথে
আহ, যে ঊর্ধ্বতন যার জন্য যে উনি করা হচ্ছে কি ধরনের সম্পর্ক থাকে। বেসিক্যালি তারা ইন কনফিডেন্সে থাকে, অত্যন্ত আস্থাভাজন, বিশ্বস্ত, একটা আলাদা ধরনের একটা বন্ডেজ বা সম্পর্ক হয়ে যায়। সো উনি তখন ওনার একটা ফুটহোল ক্রিয়েট করলেন এই ডিজিএফআই তে কর্নেল সালেকে পোস্টিং এর মাধ্যমে। নাও কর্নেল সালের যে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস, তার যে কমান্ড, সবকিছুই কিন্তু ভিন্ন আগের প্রেক্ষাপট বা আগের অফিসারদের তুলনায়। তো আমাকে এইভাবে বললেন। তার কিছুক্ষণ পরে যখন পরিস্থিতি একটু অন্যভাবে আমাকে বলা হলো, আমাকে এবং মেজর মাসুরকে বলা হলো, মেজর মাসুর 25 বিএমএ লং কোর্সের, ওনাকে বলো তুমি 14 ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ব্রিগেডে চলে যাও। আমাকে বলা হলো তুমি 46 বিএ তোমার সাথে যাবা। তো ওখানে আমার কি কাজ? আমরা যে সমস্ত তথ্য দেবো সেগুলো তথ্য তুমি তাদেরকে প্রোভাইড করবা। মানে এখন বুঝতে পারছি বেসিক্যালি আসলে উদ্দেশ্যটা যেটা ছিল, যেটা আমাকেও বলা হয়নি, যে ইফ 46 ব্রিগেড কমান্ডার ওয়ান্টস টু লঞ্চ এনি অফেন্সিভ at no cost, it has to be stopped. That was their inner implied intention. So however, তো যেহেতু আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে ওখানে যেতেই হলো, সো আমি আমার টিমকে নিয়ে গিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমি আমার টিমকে আমার জায়গাতে, বিভিন্ন জায়গাতে প্রেরণ করে দিই। আম্বালা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট ওখানে ছিল, তারপরে আপনার ওই যে জাপান বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ওখানে ছিল, দেন আরেকজন ছিল হলো বিডিআর এর ওই গেটে, অর্থাৎ নিউ মার্কেটের গেটের ওখানে। তো আই ডিসপার্স মাই পিপল লাইক দিস, এবং আমি বিভিন্ন সময় খবর পাচ্ছিলাম। কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা আমি যেটা বলবো এখানে শুধুমাত্র, যে দেখেন ন্যারেটিভ গুলো কিভাবে তৈরি হয়। সকাল দিকে প্রাথমিক পর্যায়ে মুন্নি সাহের মাধ্যমে চট করে ন্যারেটিভটা তৈরি করে ফেলো, যে বললাম যে ন্যারেটিভ, ডাল ভাতের ন্যারেটিভটাকে প্রচন্ড ভাবে সোচ্চার করে ফেলালো, এবং ওখানে এমন ভাবে তুলে ধরা হলো যেন বিডিআর এর অফিসাররা, মানে জঘন্যতম অফিসার, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিপরায়ণ, সেইভাবে বিতর্কিত করার একটা প্রয়াস না হলো ওই ন্যারেটিভের মাধ্যমে। সো এগুলো এগুলো কিন্তু এখন অনেক কিছু খুব সহজভাবে বোঝা যাচ্ছে করলো। ঠিক 12টা 12:30টার সময় কিন্তু তারা জিনিসটাকে, ওখান থেকে ডিরেকশন আসলো 46 ব্রিগেড কমান্ডারের কাছে, নো, উই আর গোয়িং টু রিজলভ দিস থিংস ইন পলিটিক্যালি। যেটা কমপ্লিটলি একটা মিলিটারি অ্যাকশন হবার কথা, সেটাকে প্রথম থেকে, যাতে করে কেউ শুরু থেকে কোনো ধরনের এফোর্ট না নিতে পারে। এত দ্রুত কি করে তাদের মাথায় স্ট্র্যাটেজি আসলো এবং বললো তারা ইট শুড বি সলভ বাই পলিটিক্যালি। ইটস এ কমপ্লিটলি মিলিটারি ইস্যু। সো হাউএভার, তো যে কারণে 46 ব্রিগেড কমান্ডার কয়েকবার চেষ্টা করেছেন যোগাযোগের জন্য, তাকে কোনো অনুমতি দেওয়া হয়নি। একটার দিকে তো উল্লেখযোগ্য ঘটনাটা উল্লেখ করা দরকার, লেফটেন্যান্ট কর্নেল আজিজ তখন বুঝতে পারেনি, দিদেন লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার্দি, ওনাদের উভয়ের সাথে আমার পূর্বে চাকরি করার সুযোগ হয়েছিল, সেই জন্য আমি তাদেরকে দেখা মাত্র চিনতে পেরেছিলাম। তারা দুপুর 1টার দিকে একজন মহিলা এমপিকে সাথে নিয়ে ওই রাস্তাটার উপর দিয়ে বিডিআর গেটের দিকে যাচ্ছে, যেখানে মানুষ যেতে ভয় পায়, গুলি আসছে, প্রাণের ভয়। তাহলে তারা কোথা থেকে কিভাবে এই ধরনের কনফিডেন্স বা সাহস পেলেন যে নির্বিঘ্নে ওই রাস্তা দিয়ে অকপটের সামনের দিকে অগ্রসর হলেন? এবং প্রতিমধ্যে যখন আমাদের সাথে সাক্ষাৎ হলো, অর্থাৎ আমরা যখন এই জায়গাটা ছিলাম, আমাদের কাছাকাছি আসলেন, আমি 46 কমান্ডার, তখন ওনারা একটা সাদা পতাকা চাইলেন, যে শান্তির বার্তা সাদা পতাকা নিয়ে ওনারা যাবেন। ওই মহিলা এমপি ছিলেন, ওই দুজন অফিসার তখন মোটামুটি চুপ, কোনো কথাই বলেনি। তো ব্রিগেড হাকিম দাদাকে একটা সাদা পতাকা তো পেলেন, একটা রুমাল দিলেন, ওনার ভিতরে চলে গেল। তাহলে এখন দেখেন এই দুইজন ভদ্রলোকের পরবর্তী অবস্থান কোথায়। একজন হয়েছেন সেনাবাহিনী প্রধান, আরেকজন নবম পদাতিক ডিভিশনের জিওসি। তরতর তরতর করে প্রমোশন গুলো হয়ে গেল, যেখানে অফিসার ওই বিডিআর এর ঘটনার জন্য ডেডিকেটেড, ব্রিলিয়েন্ট, ট্যালেন্টেড অফিসার্স, they have been fired without any prejudice, without any cause, nothing, কোনো ইনফরমেশন, কোনো কিছু ছাড়াই। সো এই একটা উল্লেখ ঘটনা। বিকালের দিকের ঘটনাতে আসি, ওই দিন বিকাল 4টার দিকে একটা মিছিল কন্ডাক্ট হয়েছিল নিউ মার্কেটের গেট থেকে। এগুলো আমি খবর পাচ্ছিলাম আমার সোর্সের মাধ্যমে। তো ওই মিছিলটা তখন তাৎক্ষণিকভাবে 25-30 বা এরকম সংখ্যায় একটা মিছিল ঢুকে, ওখানে ওই স্লোগান ওইটাই ছিল সেম, যে আর্মিকে ডিফেন্ড করে বিডিআর জওয়ানদেরকে, ওদেরকে আপরাইট করে নিয়ে, ওদের ইস্যুটাকে আপরাইট করে নিয়ে, ওই ধরনের একটা স্লোগানের মাধ্যমে, এবং এখানে জনগণের সম্পৃক্ততা বিডিআর এর সাথে আছে, এরকম একটা সম্পৃক্ততা করে স্লোগান নিয়ে তারা ভিতরে ঢুকে গেল। কিন্তু এই মিছিলটা যখন বের হয়, ওখানে আমাদের যারা এফএ ছিল, তখন তারা দেখলো তারা সংখ্যায় অনেক বেশি, অর্থাৎ কলেবরে সেটা সংখ্যায় 70 to 80 more পিপল ওখান থেকে
বের হয়েছে। ঢুকেছিল মাত্র 25 জনের মতো, বের হলো প্রায় 75-এর মতো পিপল। পয়েন্টস টু নো, এটা অ্যানালাইসিস আমি পরে আসছি বা পরে ঘটনার সাথে মিলে যাবে। দেন ওই দিন তো আর কিছুই করা গেল না, অন্ধকার হয়ে গেল, পারমিশন চাইলেন, কেউ কিছু। মোস্ট ইন্টারেস্টিং আপনি বলেন, আমরা অলরেডি ডেপ্লয়েড, কর্ডন চারিদিক থেকে সারাশিপ দিয়ে ঘেরাও করা ওই জায়গা, কারো বের হওয়ার কিন্তু ক্ষমতা নেই। কিন্তু যে বের হয়ে গেলেন মিছিল নিয়ে, কোনো কেউ বাধা দিতে পারলো না, সিভিল ড্রেসে বের হয়ে গেছেন, কেউ কিছু করলো না এখান থেকে। এখন যে বাকি যে জিনিসগুলো, আমরা তো ডেপ্লয়েড, চারিদিকে ডেপ্লয়েড, আমাদেরকে দেখা যাচ্ছে রাস্তার মানে এখানে কোনায় বিভিন্ন দিকে ওটা ঘেরাও করা, রাস্তাতে ওখানে আর্টিলারি গানগুলো তখন ডেপ্লয়। আদেশ আসলো সেনা সদর থেকে, বলা হলো যে আমরা যে বিভিন্ন জায়গাতে ডেপ্লয় আছি, আমাদের ডেপ্লয়মেন্টের স্থান থেকে ত্যাগ করে আমরা পিছন দিকে কোনো একটা অবস্থানে চলে যাব, আবাহনী মাঠের থেকে আরো পিছন দিকে একটা অবস্থানে চলে যাব, গিয়ে সবাই ওখানে একটা কাইন্ড অফ এ কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো করে থাকবো। তো তখন 46 ব্রিগেড কমান্ডার আর্গু করেছিল, ডিএমওর সাথে কথা বলেছিল, এবং উনি বলেছিলেন স্পষ্টভাবে যে স্যার, ওদের কাছে মর্টার আছে, বিডিআরদের কিন্তু মর্টার থাকে, এবং ওই যদি একটা মর্টার শেল আমরা যেখানে কনসেন্ট্রেট করব, একটা মর্টার শেল যদি সত্যিকার অর্থে ওরা থ্রো করে ওখানে, সো উই কমপ্লিটলি উইল বি ডেস্ট্রয়েড ওই জায়গাটাতে। তো ওইটা বলার পরে তখন হয়তো ডিএমও ওখান থেকে বলে, ঠিক আছে তুমি এলিমেন্ট গুলোকে স্ক্যাটার ভাবে ডেপ্লয় করো, বাট ওই জায়গা থেকে সামনের ফ্রন্ট লাইন থেকে তুমি আর পিছন দিকে চলে আসো। তখন কিন্তু এগুলো মানে আমার পক্ষে তো বোঝা সম্ভবই ছিল না, কারণ ইট ওয়াজ এ মিলিটারি ডিসিশন। আমি খালি ঘটনাগুলো অবলোকন করছিলাম যে আচ্ছা কি কি আদেশ হলো। এখন অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে কেন ছিল, কি ইন্টেনশন ছিল, কি মোটিভ গুলো ছিল। সো দেন যখন পিছন দিকে চলে গেল, এরপর একটু পরে ফোন আসলো, তোমার ট্রুপস তো এখনো রাস্তায় দেখা যাচ্ছে, তাদেরকে রাস্তায়। সো হোয়াট ইজ দি প্রবলেম ইফ মাই ট্রুপস আর শোন ইভেন অন দ্য স্ট্রিট? আমরা তো প্রতিরক্ষা দিচ্ছি। আর্টিলারি গানগুলোকে সরিয়ে দেওয়া হলো, কর্নেল সিরাজের নেতৃত্বে আর্টিলারি গানগুলো ছিল, রাস্তা পরিষ্কার। কি হলো, যে রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া কোনো জনমানুষ এতক্ষণ চলাফেরা করতে পারছে না, পুরো রাস্তা পরিষ্কার, কোনো জনগণ বা কোনো মানুষও চলাচল করেনি রাতে, শুধু চলাচল করলো কিছু অ্যাম্বুলেন্স, ঝড়ের গতিতে আসলো, আর তার চেয়ে তো বেশি গতি মানে টর্নেডোর গতিতে বের হয়ে গেল। প্রশ্ন থাকে এগুলোর মধ্যে এখন, কি ছিল সেই অ্যাম্বুলেন্সে, কারা এসেছিল, কোথায় গেল? এইভাবেই কিন্তু যে বলে না যে যারা যা কিছু করে না কিছু কিন্তু আলামত রেখে যায়। তো এই আলামত গুলো ছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে এগুলো বোঝা যায়নি। ওই দিন রাতে কিছুই করা সম্ভব হয়নি। পরের দিন চললো প্রচন্ড রকমের উত্তেজনা, এবং বারবার করে অনুমতি চাওয়া হলো। তখন ওই দিন কিন্তু বোধহয় ফরেস্ট ব্রিগেড কমান্ডার চলে গেলেন আর্মি হেডকোয়ার্টারে টু আস্ক দি পারমিশন, অর্থাৎ অপারেশন লঞ্চ হবে। তো অপারেশন লঞ্চের জন্য তখন 17 বেঙ্গলের অধিনায়ক ছিলেন বর্তমান সেনাবাহিনী প্রধান, উনি তখন ওখানে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজের কোর্সম্যান ছিলেন, উনি ওনার কোর্সের অত্যন্ত একজন সুদক্ষ অফিসার সোর্ড। কর্নেল মাইনুল ছিলেন তখন 4 বেঙ্গলের সিও। তো যাই হোক, ওনারা মোটামুটি ভাবে অফেন্সিভ লঞ্চ করার জন্য, অর্থাৎ 26 তারিখে অফেন্সিভ লঞ্চ হয়ে যাবে, সেই অফেন্সিভ লঞ্চ করার জন্য পূর্ণ প্রস্তুতি হলো। ওখানে মডেল টডেল করে ওই মাঠে সবকিছু স্কেচ মডেল সবকিছু ফুল প্রিপারেশন, এবং আমরা ওইটাকে বলি এইচ আওয়ার। তো এইচ আওয়ারটা দেওয়া হয়েছিল 3টার সময়, কিন্তু সেই এইচ আওয়ার কয়েকবার করে পিছনে হলো, 3টার পরে 4টা, 4টার পরে 5টা। এখন এইরকম একটা সময় যখন এইচ আওয়ার মানে যখন আমরা অফেন্সিভ লঞ্চ করতে যাবো বা এরকম একটা সিচুয়েশন, তখন যেমন আমার ফোনে পর্যন্ত ফোন এসছে যে সে নিজেকে পরিচয় দিল একজন জুনিয়র কমিশন অফিসারের ছেলে, সে ওইখানে বিডিআর গেটের ভিতরে ওখানে সে অবস্থান করছে, এবং সে আতঙ্কগ্রস্ত এই কারণে যে যদি এই মুহূর্তে সেনাবাহিনীর ভিতরে ঢুকে পড়ে, তো তাহলে সেই ক্ষেত্রে হয়তো সেনাবাহিনীরা তাকে না চিনতে পারে, তাকেও মেরে ফেলতে পারে, অথবা বিডিআর এর ভিতরে যারা রয়ে গেছে তারা তাকে মেরে ফেলতে পারে। এই ধরনের একটা সংখ্যা থেকে সে ফোন করেছে, এবং সে বলতে চাচ্ছে এইটাই যে না, কাউকে ভিতরে পাঠাবেন না, যদি কাউকে ভিতরে আসে, আঙ্কেল কেউ যদি ভিতরে আসে তাহলে এটা আমাদের জন্য ক্ষতি হবে। এটার পর যখন বললাম যে বাবা তুমি এটা নিয়ে কনসার্ন কেন, তোমার তো কনসার্ন হওয়ার কোনো দরকার নেই, তুমি চিন্তা করো না, সামরিক এগুলো বিষয় নিয়ে তোমাকে এত চিন্তা করবারও দরকার নেই। যখনই বলা হলো তখন বলো যে না, এবং আমরা ভিতরে আসছি ইনশাল্লাহ সব কন্ট্রোল। বলো না আঙ্কেল ভিতরে পাঠাবেন না, ভিতরে পাঠালে ভারতীয় সৈনিকরা ঢুকে পড়বে বর্ডার দিয়ে। তখনই আমার মাথায় কুইসে গেলো, তুমি কে, তুমি কেন এই কথাগুলো বলছো? পরে বুঝতে পারলাম, দেখেন, কারণ আমার এই নাম্বারটা বিশ্বের মানে আরো অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির কাছে ছিল, বিকজ এটা মেনটেন হতো ওদের সাথে কোঅপারেশন করবার জন্য।
সো দিস ইজ হাউ দে হ্যাভ কনভেড দি মেসেজ। তারা জানে এবং তারা এটাও বুঝতে পারছে যে এখানে আমার অবস্থান এখানে থাকবে, ট্র্যাক করেছে সবকিছু। সো এই যে এই ঘটনাগুলোকে যখন আপনার অ্যানালাইসিস করবেন, এরপরে একটা মানে ওদিনও কিছু হলো না আলটিমেটলি। পরের দিন সকালে যখন আমরা এপিসি গান নিয়ে প্রবেশ করলাম, যেহেতু ওদের ভিতরে ট্যাঙ্ক ট্যাঙ্ক ছিল ওখানে, তো সুতরাং এপিসি গান নিয়ে যখন আমরা প্রবেশ করলাম, ওটার জন্য যখন তারেক সিদ্দিকী সাহেব কঠিনভাবে ভর্ৎসনা করেন ব্রিগেডিয়ার হাকিমকে, তুমি কেন এপিসি নিয়ে প্রবেশ করলে এখানে। সো তাৎক্ষণিকভাবে আমি বুঝতে পারিনি যে উনার এই রাগের কারণ। আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি যে এটা কি কারণে উনি এত রাগ করলেন এয়ারফোর্স নিয়ে। মানে তার কথা আমার ধারণা যে এটা একটা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, তুমি কেন এখন এত লোক নিয়ে ঢুকলাম। তো দেখেন সার্চ অ্যান্ড রেস্কিউ, বাকিগুলো আসলে বলাটা আমার জন্য খুব কষ্টকর। জেনারেল শাকিলের বাসার দৃশ্যগুলো আমি মনে করতে চাই না। আর এরপরে যে দুপুর থেকে নিয়ে যে লাশগুলো উদ্ধার হলো, একটা একটা করে লাশ, আমি যদি আমার নোট বইটা খুঁজে পাই, ওই প্রত্যেকটা নোট বইতে কোন লাশের পরে কোন লাশ পড়েছিলাম, ছোট্ট একটা নোট বই লিখে রেখেছিলাম। তো এটা মানে, এবং সেই দৃশ্যগুলো বর্ণনা করার মতো না। এটা এটা একটা পৈশাচিক কাজ। শুধু হত্যা না, মানে হত্যার পরে তাদেরকে মানে বিভৎসভাবে ব্যানের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে তারপরে সে বিভিন্ন অবস্থানে ওভাবে তাদেরকে দাফন করা, মানে এটা মানে এটা সত্যি কথা, মানে খুব কষ্টকর, মেনে নেওয়া যায় না এই জিনিসগুলো। যাই হোক, এর পরবর্তীতে ঘটনা তাৎক্ষণিকভাবে কিন্তু কয়েকটা নাম আমি এখানে বলিনি। তো কর্নেল আলমাস রাইসুল গনি, উনি ঢাকা ডিটাচমেন্টের একজন ডেড কমান্ডার ছিলেন। উনি তখন প্রথম থেকে ওখানে ছিলেন। আর দুপুর, এখানে একটা জিনিস বোধহয় আমি বলতে ভুলে গেলাম, সেখানে দুপুর 1টার দিকে কিন্তু ওই যে যখন ওরা চলে যাবে তার আগে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, তাপস, এরা সবাই এসেছিল ওই আম্বালাতে। এবং ওখানে আমাদের একজন অফিসার, ডিজিএফআই অফিসার ছিলেন ব্রিগেডিয়ার মামুন খালেদ, দিদেন মামুন খালেদ, তো উনিও এখানে উপস্থিত ছিলেন। তো মানে এখন মামুন খালেদ ইজ এ অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ম্যান, উনি বিতর্কিত। তো সেটা এখন আমরা বুঝতে পারছি তার ওই রোলটা ওই সময় কি হতে পারে। তো আলমাস রাইসুল গনি, যার কথা বলছিলাম, ঢাকা ডিটাচমেন্ট ডেট কমান্ডার, উনি কিন্তু এই বিডিআর ঘটনার পরপরই মানে উনার ডেটের তত্ত্বাবধানে আমাদের এই ধরনের অফিসারদেরকে, যারা আমরা ছিলাম প্র্যাকটিক্যালি ফিল্ডে, ওই যে কর্নেল মুয়াজ্জেমের কথা বললাম, তাদেরকে নিয়ে উনি উনার নিজস্ব উদ্যোগে, নিজ উদ্যোগে একটা টিম গঠন করে ওইটার একটা ইনভেস্টিগেশন করছিলেন, যাতে করে এটার আসল জিনিসটা বের হয়ে আসে এবং এইটার একটা সুরাহার দিকে যেতে পারে একটা রিকমেন্ডেশন। তো উনি এর ব্যাপারে একটা চিঠি লিখেছিলেন। তো ওইগুলো থেকেই মোটামুটি ভাবে আমরা ইন্ডিকেশন পাচ্ছিলাম যে আসলে এটার পিছনে কারা ছিল। এটা কিন্তু প্রথম 3-4 দিনের মধ্যেই আমরা মোটামুটি ভাবে একটা ইনিশিয়াল অ্যানালাইসিস পেয়েছিলাম। আম, এক- একটু সরি ইন্টারাপ্ট করার জন্য, আমাদের যে দর্শকদের একটু কিছু শর্ট করতে প্রশ্ন হবে। আছে। জি জি, জি, কিছু প্রশ্ন আছে, অনেক আচ্ছা, উৎসাহিত দর্শকদের প্রশ্ন আছে, তো আমরা কিছু প্রশ্নও নিব, এই জন্য যদি আপনি একটু সংক্ষিপ্ত করেন। জি। জি, আচ্ছা। তো আমি মোটামুটি শেষ পর্যায়ে, তো আমি দিচ্ছি এই কারণে যাতে জাতি পুরো জিনিসটা জানতে পারে এবং তারা কোর্স, সুন্দরভাবে এটাকে মানে পর্যালোচনা করতে পারে এবং এটার জন্য ভেরি ইম্পর্টেন্ট। সম্ভাব্য জি। প্রতিকারের কি পথ সেটা যেন জাতি নিরূপণ করতে পারে। রাইট। আচ্ছা, তো এখন ওই পর্যায়ে এরপরে যে জিনিসটা হলো, তো আমাকে এর মধ্যে 3 দিন পরে এফএস, আমাদের ফোর্সেস সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যুরো থেকে এই তথ্যটা আসলো, একজনকে পিক করতে হবে। ওকে, তো পিক করতে হবে, ফাইন, আমরা সেভাবে গেলাম, তাকে ট্র্যাক করা হলো। তাকে সম্ভবত 28 তারিখ হবে বোধহয়, এটা 28 তারিখ কি 29 তারিখ, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই। তো বিদায় ঘটনা 3 দিন পরে এরকম হবে। তো ওই ছেলেটাকে পিক করলাম দুপুরবেলা 1টা-1:30টার দিকে হাজারীবাগের একটা বাসা থেকে। 3 তলার উপরে ছিল ছেলেটাকে, দুপুরে ভাত খাচ্ছিল। 25 বছরের মতো হবে, 22-25 বছর একটা ছেলে, ছোটখাটো। পিক করে নিয়ে আসলাম। তোকে যখন পিক করে গাড়িতে করে নিয়ে আসছি, তো তখন তাৎক্ষণিকভাবে আমার আমার ওই কর্নেল মুয়াজ্জেমও আমাকে জানতো যে এই অপারেশনটার কথা। তো উনি তখন আমাকে বলেছিল যে তুমি একে নিয়ে সরাসরি জিআইসিতে, মানে যেটা মানে এখন যারা সবাই আয়নাঘরে বলে, সেই জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যাওয়ার জন্য। তো ওখানে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগটা ছিল কি যে সে একটা মিছিল নিয়ে প্রবেশ করে এবং এই যে মিছিলের অর্ডারটা দিয়েছিল শেখ ফজলে তাপস, এন্ড এই ছেলেটার সাথে শেখ ফজলে তাপসের টেলিফোন কনভারসেশনটা রেকর্ড হয়েছিল। সো ওই রেকর্ডের ভিত্তিতে কিন্তু এই ছেলেটাকে পিক করা, সো হি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ উইটনেস, অ্যাজ এ এভিডেন্স, সবকিছুতে তাকে আনা হলো। কিন্তু আমি যখন অগ্রসর হচ্ছি তখনই আমার সেই কর্নেল সালের ফোন। উনি তখন ক্ষুব্ধভাবে আমাকে বলে বসলেন যে তুমি মানে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ, আমি বললাম যে ওখানে নিয়ে যাচ্ছি। বললো না, তুমি সরাসরি বিডিআর হেডকোয়ার্টারে যাবা, ওখানে র্যাবের কাছে হ্যান্ড ওভার করে দেবা। তো এই এই বিষয় নিয়ে তার সাথে আমার কিছুটা বাকবিতণ্ডা, কথা কাটাকাটি হয়, বাট আফটার অল হি ইজ মাই জীবন। আমাকে ওনার কথা শুনে আমাকে যেতে এবং আমাকে র্যাবের কাছে হ্যান্ড ওভার করে আসতে, এর আর কিন্তু কোনো খবর কোনোদিনও পাইনি।
ওই যে কথাগুলো ওই যে ইলিয়াস ভাই একটু আগে বলছিলেন না, এরকম অনেক কিছু, এই ধরনের অনেক ঘটনা ঘটেছে পরবর্তীতে, যেগুলো কোনো হদিস আমরা জানি না। অর্থাৎ যেখানেই সাক্ষীর সম্ভাবনা ছিল তাদের অনেককেই নিশ্চিহ্ন বা হত্যা করা হয়েছে। তো প্রেক্ষাপটটা মোটামুটি ভাবে এইরকম। তো এখন এই প্রসঙ্গে বলবো যে এত বছর পরে আহ, নতুন করে একটা কমিশন ফর্ম হলো, এবং কমিশনের সাথে আমার কথা হয়েছে। এখানে কমিশন থেকে জানতে পারলাম কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল হাকিমও এসেছিলেন, উনি ওনার বক্তব্য দিয়েছেন, কর্নেল আলমাস রাইসেল গনি এসেছিলেন, এবং এই পর্যন্ত প্রায় 47 জনের কাছ থেকে তারা সাক্ষ্য গ্রহণ করেছেন, এবং তারা মোটামুটি ভাবে বেশ ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে। তো দেখা যাক কতটুকু তারা মানে পথ এই পথের প্রসঙ্গে ভালো। প্রাসঙ্গিকভাবে একটা কোয়েশ্চেন ছিল একজন দর্শকের, যে হাউ কনফিডেন্ট ইউ আর দ্যাট মেজর জেনারেল ফজলুর রহমান উইল বি এবল টু ডেলিভার। আপনার কি মনে হয়? দেখেন, এখন কোনো না কোনো সময় তো মানুষের প্রতি মানুষের একটু আস্থা রাখতে হয়। এই মুহূর্তে আমি তাকে সরাসরি কথাবার্তা বলে বা ওই কোনো সেশনে যেটাকে দেখলাম, ওনাদের কিন্তু পুরো আমার 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 সেশনটার কথা যদি বলি, ইট ওয়াজ মোর দেন লাইক 2.5 hours সেশন। পুঙ্খানুপুঙ্খভাবে তারা জানলেন, জানতে চাইলেন, এবং কিছু কিছু নাম যখন চলে আসলো, আসার পর তখন তাৎক্ষণিকভাবে উনি নির্দেশ প্রদান করলেন, তাহলে এদেরকে এয়ারপোর্ট ক্লোজ করো, দে শুড নট লিভ, তাহলে এদের ব্যাপারে ফার্দার ইনভেস্টিগেশন করো, এমএস ব্রাঞ্চের কাছে তুমি ফার্দার এগুলো চাও। উনি কিন্তু ইনস্ট্যান্টলি ওখানে বসেই তার মানে আপনি এই পজিটিভ নির্দেশ। ইন্ডিকেশন দেখছেন আর কি। আমি উনি আমি অন্তত পক্ষে আমারটার ক্ষেত্রে ক্ষেত্রে আমি আমার এখন উনি অন্যদের ক্ষেত্রে কিরকম আচরণ বা ওনার চিন্তা ভাবনাটা কি, বাট আমি কিন্তু পজিটিভ দেখলাম ওই দিন, ওই বড় ওই মুহূর্তে। হুম। তবে বোর্ডে আমার মনে হয় একটা জিনিস তারা করতে পারতেন, তাদের রেকর্ডিং ডিভাইসটাকে, একটা মোবাইল ফোনের মাধ্যমে এই জিনিসটা রেকর্ডিং ডিভাইসটা আমার আমার কাছে কেন যেন মানে ব্যাপারটা মানে শক্তিশালী মনে হয়। এরকম একটা সো সেন্সিটিভ, সো ভাইটাল ইনভেস্টিগেশন, কারণ এইটার সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জড়িত। এই বিচার হওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে শক্তিশালী ভিতে দাঁড়া করানো, বাংলাদেশের পতাকাকে পথ পথ করে উঠতে দেওয়ার সুযোগ করে দেওয়া, এটা মনে নিঃসন্দেহে, রাখতে হবে। নিঃসন্দেহে। যেহেতু আমাদের একটু সময় সংকীর্ণতা, আরেকটা প্রশ্ন এক বাক্যে নিব আপনার থেকে। একজন জি। দর্শক প্রশ্ন করেছেন যে ডু ইউ সি এনি লিঙ্ক বিটুইন সজীব ওয়াজেদ জয়েস আর্টিকেল অ্যাবাউট বাংলাদেশ আর্মি অ্যান্ড বিডিআর অ্যান্ড বিএসএফ ক্ল্যাশ ইন এপ্রিল 2001 ফর আওয়ার বিডিআর ম্যাসাকার? আই ডোন্ট এই নো। আর্টিকেলটা যারা পড়েছে, জি। এটা পড়বার পরে আমার মনে হয় এই বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকার কথা না। ধন্যবাদ, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আলোচনা। আমরা আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং আপনি আপনার সামগ্রিক যে অভিজ্ঞতা আপনার সামরিক বাহিনীতে এবং বর্তমান পর্যন্ত খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং এই বর্ণনা শুনলে বোঝা যায় যে কতটুক মেটিকুলাসলি ডিজাইনড একটা প্ল্যান এখানে ছিল। এবং এটা আসলে আপনি যেভাবে বলছেন যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত, এবং এই বিচারটা না করতে পারা মানে আসলে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারছি না। তো আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাতে চাই এইচআরডিবির পক্ষ থেকে।